চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল আমরা রাম মন্দিরের অফিসে এসে লাইনে দাঁড়িয়েছি। রাত্রি 9:30টায় রামলাল্লার আরতি দেখতে হলে টিকিটটা এখনই কাটতে হবে, তবে এটা নিঃশুল্ক। আরতির টিকিট কেটেই আমরা এসে ঢুকলাম উডুপি এক্সপ্রেসে। প্রচণ্ড জোরে আমাদের খিদে পেয়েছিল। সারাদিন কোথায় কি পাবো না পাবো সেই ভেবে আমরা ভালো করে এখানে টিফিন করে নিলাম। এই ভিডিওটি অযোধ্যা ট্রিপের দ্বিতীয় পর্ব। আজ আমাদের বেরোতে একটু বেলাই হবে, এরকম আমরা মন স্থির করেছিলাম। সকাল সকাল রামলাল্লার আরতির টিকিট পেয়ে মনটা খুব খুশি হচ্ছিল, আর আমরা নিশ্চিন্ত হয়ে গেছিলাম। তাড়াতাড়ি চা কফির পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম 4 ধামের দিকে। অযোধ্যার অজানা 4 ধাম সব একে একে এই ভিডিওতেই শেয়ার করব। দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি, রামলাল্লার আরতি দেখার টিকিট কিন্তু একদম নিঃশুল্ক। আমরা রওনা দিয়েছি মতি পর্বতে। একটা টোটো ভাড়া করে আমরা চলে এসেছি মতি পর্বতে। শ্রাবণ মাসের তৃতীয়া তিথিতে এখানে ভগবান শ্রীরাম এবং মা সীতা একসঙ্গে দোলায় ঝুলতেন, এই রকমই কথিত আছে। একটি গুহার মতন করা রয়েছে, তার ভেতরে রয়েছে হনুমানজির মূর্তি। মতি পর্বত অর্থাৎ রত্নের পাহাড়। তখন থেকেই ঝুলন উৎসব শুরু হয় এখানে। নতুন বরবধূ এসেও এখানে দোলায় দোলেন। এই পর্বতের উপরে রয়েছে ছোট ছোট মন্দির, তার মধ্যে রাম সীতার মূর্তি। এখানের মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় জুড়ে রাখলাম। চলে এসেছি আমরা সীতাকুণ্ডে। সীতাকুণ্ড অযোধ্যার অন্যতম পবিত্র স্থান। অযোধ্যার কামিগঞ্জ অঞ্চলে অবস্থিত এই সীতাকুণ্ডটি। এই কুণ্ডটি সীতাদেবীর খুব প্রিয় ছিল। সীতাদেবী প্রতিদিন এই কুণ্ডে স্নান করতেন। এই কুণ্ড নিয়ে তিনি নিজেই অত্যন্ত মহিমান্বিত ছিলেন। ভগবান রামও সীতাকুণ্ডকে আশীর্বাদ করেছিলেন। সীতাকুণ্ডে পবিত্র স্নান, দান, জপ ও হোম করলে সীমাহীন ফল পাওয়া যায়। আজও ভক্তেরা এখানে স্নান করে ভগবান রামের কৃপা লাভ করেন। সীতাকুণ্ডের পাশে দাঁড়িয়েও আমরা একটা ছবি তুললাম। ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম নন্দীগ্রামে। এটি অযোধ্যার খুব কাছে। এটি অযোধ্যা জেলার সোহাওয়াল তহসিলের একটি গ্রাম। এটি ভগবান রামের ভাই ভরতজির মন্দির। ভগবান রামের নির্বাসনের সময় রাজা ভরত রাজ্যের রাজধানী অযোধ্যার পরিবর্তে নন্দীগ্রাম থেকে শাসন করেছিলেন। এই গুহার মধ্যে বসে রাজা ভরত রামের পাদুকা দুটি নিয়ে পুজো করতেন। নন্দীগ্রামে থাকাকালীনই তার সাথে দেখা হয়ে যায় ভগবান রামের পরম ভক্ত হনুমানজির সঙ্গে। তিনি তাকে এইভাবে জড়িয়ে ধরেন। তাদের মিলনের এরকমই একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি মন্দিরে। বনবাস থেকে ফিরে আসবার পরে ভগবান রাম নন্দীগ্রামেই দেখা করেন তার ভাই ভরতের সঙ্গে। রাম ভরত মিলাপ মন্দিরে আমরা এরকমই একটা মূর্তি দেখতে পাই। ভরতজির মন্দির দেখেই আমরা চলে এলাম গুপ্তার ঘাট। এটি রাম মন্দির থেকে 500 মিটার দূরত্ব। গুপ্তার ঘাট ঐতিহাসিক গুরুত্ব বহন করে, কারণ বিশ্বাস করা হয় যে এটি সেই জায়গা যেখানে ভগবান রাম জলসমাধি গ্রহণ করেছিলেন। একটি ডুবো নিখোঁজ। ভক্তদের কাছে এটি একটি তীর্থস্থান হিসেবে কাজ করে। নির্মল নদীর তীর। এখানের কিছু মুহূর্তও আমরা ধরে রাখলাম স্মৃতির পাতায়। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই পবিত্র সরযূ নদীর ঘাটে আরতি শুরু হয়ে যায়। এই আরতির সময়টা অন্যান্য ঘাটের মতনই গ্রীষ্ম বা শীতে বদলাতে থাকে। তাই আরতি দেখতে হলে আরতির সঠিক সময়টা ভক্তদের একটু জেনেই যেতে হয়। অযোধ্যার এই পবিত্র নদীকে ঘিরে অনেক ইতিহাস জড়িয়ে আছে। একটি ধর্মীয় গুরুত্ব আছে এই নদীর ঘাটে। সরযূ নদীর এই আরতির ঘাটকে রামকি পাইডিও বলা হয়। अयोध्या खंडे
আরতি শেষ হতেই সরজু নদীর অন্য ঘাটে চলছে লেজার শো। লেজার শোতে রামায়ণের এক একটি পর্বর উল্লেখ রয়েছে, সেগুলো মাইকে সম্প্রচারও করা হচ্ছে, কিন্তু এত জনমানব, তাদের কোলাহলে কিচ্ছু শোনা যাচ্ছে না। তাই এই কোলাহলের জায়গায় আমি একটা লেজার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম। এখান থেকে বিদায় নিয়ে আমরা রাত্রের নিঃশুল্ক ভোজে অংশগ্রহণ করলাম। তার জন্য রাম রসইতে গিয়ে কুপন কাটতে হলো আমাদের সবার জন্য। আমার আজকের পর্বটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই নিয়ে আসবো পরবর্তী পর্ব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চন্দনাস কর্নার। জয় শ্রীরাম।